হয়তো আপনি ইউটিউবে কম্পাউন্ডিং এফেক্ট সম্বন্ধে অনেক ভিডিও দেখেছেন। এমনকি আমিও কম্পাউন্ডিং এফেক্টকে কাজে লাগিয়ে কিভাবে ধনী হতে হয় এই নিয়ে ভিডিও বানিয়েছি। কম্পাউন্ডিং এর পজিটিভ দিক নিয়ে প্রায় সবাই ভালো ভালো কথা বলে, কিন্তু নেগেটিভ দিক নিয়ে খুব কম লোকই কথা বলে। কারণ প্রত্যেকটা ভালো জিনিসের যেমন ভালো দিক আছে, ঠিক তেমন খারাপ দিকও আছে। তাই ভালো দিকটা যেমন জানা দরকার, ঠিক তেমনই খারাপ দিকটাও জানা দরকার। তাই আজকের এই ভিডিওতে আমি রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে কম্পাউন্ডিং এর নেগেটিভ দিক নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এক্সাম্পলটা আমার এক আত্মীয়র সম্পর্কে দাদা। তো দাদাটা 2019 সালের শুরুতে একটা ব্যবসা করবে বলে প্রায় 10 লাখ টাকার একটা লোন নেয়। এক বছর ব্যবসা খুব ভালো চলে, আর ব্যবসা থেকে আসা লাভ দিয়ে সে নিজের শখগুলোকে পূরণ করতে থাকে। যেহেতু তার মোটামুটি থাকার জন্য একটা মাটির বাড়ি ছিল, তাই সে সবার প্রথমে একটা ভালো বাড়ি তৈরি করে, আর বাড়িতে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ও আরও নানান জিনিস দিয়ে সাজিয়ে রাখে। তারপর এক বছর পর 2020 সালের মার্চ মাসে হয় লকডাউন। তখন থেকে তার বিজনেসে হঠাৎ পতন দেখা দেয়, আর বিজনেস থেকে আসা ইনকামও বন্ধ হয়ে যায়। তো যেহেতু সে লোনটা নিয়েছিল, তাই তাকে প্রতি মাসে 20,000 টাকার ইএমআই দিতে হতো। তাই যখন তার ইনকাম বন্ধ হয়ে গেল, তখন সে কোনো উপায় না পেয়ে লোনের ইএমআইগুলি দেওয়ার জন্য আর নিজের পরিবারের খরচা চালানোর জন্য আবার অন্য জায়গা থেকে লোন নিতে শুরু করলো। এইভাবে সে একটা লোনের ইএমআই দেওয়ার জন্য অন্য লোন নিত, আবার সেই লোনের ইএমআই দেওয়ার জন্য আরও অন্য একটা লোন নিত। এইভাবে 2020, 21, 22 এই 3 বছরে সে লোনের জালে ফেঁসে যায়। আর অবশেষে মাত্র 3 বছরের মধ্যে 10 লাখ টাকার লোনটা প্রায় 30 লাখ টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে সে কিছু না বুঝে তার আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা চাইতে শুরু করে, আর তার মামার বাড়ি থেকে 15 লাখ টাকা নিয়ে এসে শোধও করে। কিন্তু তার সত্ত্বেও তার ঘর বাড়ি, জিনিসপত্র সব বিক্রি হয়ে যায়। এখন সে নিঃস্ব, কিন্তু এখনো তার ঘাট থেকে লোনের বোঝা পুরোপুরি শেষ হয়নি, আর কোনোদিনও শেষ হবে বলে আমার মনে হয় না। কারণ প্রতি মাসে সুদে আসলে মিলিয়ে লোনের মোট অ্যামাউন্ট বৃদ্ধি পাচ্ছে। তাই আমার দাদার এই উদাহরণটা দেখে আমার অ্যালবার্ট আইনস্টাইনের খুব বিখ্যাত একটা কোট মনে পড়ে যায়, যেটা হলো, কম্পাউন্ডিং এই দুনিয়ার অষ্টম আশ্চর্যতম জিনিস। যে এটাকে বোঝে সে এটা থেকে কামায়, আর যে না বোঝে সে এটার জন্য হারায়। কারণ এক হলো ইনভেস্টিং, যেটার জন্য আপনি কম্পাউন্ডিংকে নিজের লাভের জন্য ব্যবহার করতে পারেন, আর অন্যটা হলো লোন, যেটার জন্য আপনি কম্পাউন্ডিং এর বিপরীতে যান। এটাকে এক কথায় আমরা নেগেটিভ কম্পাউন্ডিং বলতে পারি। এবার আমরা দেখে নেব আমরা সাধারণ মানুষেরা এই নেগেটিভ কম্পাউন্ডিং এর জালে কিভাবে জড়িয়ে যাই। মনে করুন আপনার মান্থলি ইনকাম হলো 1 লাখ টাকা। এবার আপনি ভাবতে পারেন, আমার ইনকাম তো মাসে 1 লাখ টাকা, তাই আমি আমার টাকা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারি। তাই সবার প্রথমে আমি নিজের জন্য একটা স্বপ্নের বাড়ি কিনবো, যেটা আমার দাদাও করেছিল। শুধু আমার দাদা নয়, প্রায় সবাই এই জিনিসটাই করে। কারণ ইন্ডিয়াজ অ্যাসপিরেশন ইন্ডেক্সের এই চার্ট অনুযায়ী ভারতীয়দের ইচ্ছাগুলির মধ্যে নিজের বাড়ি কেনার ইচ্ছা 3 নম্বর র্যাঙ্কে আছে। তাই ভারতীয়দের দ্বারা যে লোনগুলি নেওয়া হয় তার মধ্যে শতকরায় সবচেয়ে বেশি হলো হোম লোনস, যেটাকে আপনি এই চার্টটা থেকে দেখতে পাবেন। এবার আপনি কোনো ছোট শহর বা কোনো গ্রাম থেকে 1 লাখ টাকার চাকরি তো পাবেন না। তাই আমি ধরে নিচ্ছি আপনি মুম্বাইয়ের মতো জায়গায় একটা বাড়ি কিনেছেন, আর ডেটা অনুযায়ী মুম্বাইয়ের হাউস লোনের ইএমআই আমাদের ইনকামের প্রায় 55% হয়। অর্থাৎ 1 লাখ টাকার মধ্যে 55,000 টাকা হোম লোনের ইএমআই এর পিছনে চলে যাবে, আর তারপর আপনার কাছে 45,000 টাকা বেঁচে থাকবে, যার থেকে 35,000 টাকা আপনার লিভিং কস্ট হিসাবে খরচা হবে। আর খুব কষ্টে মাত্র 10,000 টাকা বেঁচে থাকবে। আপনার গল্প শুধু এখানেই শেষ নয়। এবার স্বপ্নের বাড়ির পর স্বপ্নের গাড়ি কেনার পালা, যেটা প্রায় সবারই স্বপ্ন হয়ে থাকে। তাই আপনিও সবার মতোই কার লোন নেন, কারণ এই রিপোর্ট অনুযায়ী 5 জন ভারতীয়দের মধ্যে 3 জন গাড়ি কেনার জন্য লোন নেয়। তাই আপনিও গাড়ি কেনার জন্য লোন নেন। আমি ধরে নিচ্ছি আপনি 5 বছরের জন্য 10 লাখ টাকার কার লোন নিয়েছেন, যার জন্য আপনাকে 10% সুদ দিতে হবে। তাই আপনাকে প্রতি মাসে 21,000 টাকা গাড়ির জন্য ইএমআই দিতে হবে। তাই এবার পরিস্থিতি আস্তে আস্তে খারাপ থেকে আরো খারাপ হতে থাকবে, কারণ
আপনার ইনকাম হলো 1,00,000 টাকা, যার মধ্য থেকে 55,000 টাকা হোম লোনের ইএমআই, 35,000 টাকা খরচা আর 21,000 টাকা কার লোনের ইএমআই। অর্থাৎ এখানে আপনার খরচা আপনার ইনকামের থেকে বেশি হয়ে গেছে, মানে কোথাও না কোথাও এই বেশি টাকাটা জোগাড় করতে হবে, কারণ ইএমআই মিস করলে পেনাল্টি দিতে হবে। তাই এই সমস্যার সমাধান করার জন্য আপনি আবার পার্সোনাল লোনের সাহায্য নেবেন। এইভাবে আপনি ধীরে ধীরে নেগেটিভ কম্পাউন্ডিং এর জালে জড়িয়ে পড়বেন, ঠিক যেভাবে আমার দাদা জড়িয়ে পড়েছিল। তো চলুন আরও একটা সিনারিওকে দেখে নেওয়া যাক। ধরুন আপনি সবেমাত্র পড়াশোনা শেষ করে একটা নতুন চাকরি পেয়েছেন, তখন আপনার নেটওয়ার্থ অর্থাৎ ধনসম্পদ জিরোতে আছে। এবার আপনি প্রথম স্যালারি পাওয়ার পর সেটাকে পুরোটা খরচা করলেন আর সাথে একটা লোনও নিলেন, ফর এক্সাম্পল কার লোন। ফলে তখন আপনার নেটওয়ার্থ মাইনাসে গেল। তারপর বছরখানেক ধরে আপনি লোনটাকে শোধ করলেন, ফলে আপনার নেটওয়ার্থ আবার জিরোতে এলো। এরপর আপনি আবার বাড়ি কেনার জন্য একটা হোম লোন নিলেন, ফলে আপনার নেটওয়ার্থ আবার মাইনাসে এলো। এইভাবে আপনি লোনের ইএমআই এর চক্রভিউতে ফেঁসে যাবেন। তাই সারা জীবন আপনাকে টাকার জন্য কাজ করে যেতে হবে, এমনকি রিটায়ারমেন্টের সময়ও আপনার কাছে কোনো সেভিংস বেঁচে থাকবে না। ফলে আপনাকে আপনার বাচ্চাদের ওপর ডিপেন্ডেন্ট হতে হবে। তাই এই দুই পরিস্থিতির হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে লোনকে অ্যাভয়েড করতে হবে এবং সেভিংস অ্যান্ড ইনভেস্টিং এর দিকে মনোযোগ দিতে হবে। কারণ যখন আপনার স্যালারি আসবে তখন আপনি যদি তার কিছু অংশ সেভ করে সেটাকে ইনভেস্ট করেন, তাহলে আপনার নেটওয়ার্থ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আবার সেখান থেকে যদি আপনি অল্প কিছু খরচা করেন তাহলে একটু কমবে। আর তারপর যদি আবার সেভিংস আর ইনভেস্টিং করেন, তাহলে একটা সময় এমন আসবে যখন আপনার নেটওয়ার্থ এতটা বেশি হয়ে যাবে যে সেখান থেকে আসা প্যাসিভ ইনকাম আপনার স্যালারির থেকে বেশি হবে। আর এটাই হচ্ছে রিয়েল ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তাই এটাকে অ্যাচিভ করার জন্য যদি আপনি এখনো আপনার ইনভেস্টিং জার্নি শুরু না করে থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এঞ্জেল ওয়ান অ্যাপে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনি নিজের জন্য ওয়েলথ বিল্ড করতে পারেন। আর নেগেটিভ কম্পাউন্ডিং এর হাত থেকে বাঁচার এটাই একমাত্র রাস্তা। এবার যদি আপনি কম্পাউন্ডিং এর পজিটিভ পাওয়ারকে ভালোভাবে জানতে চান, তাহলে এই ভিডিওটাকে দেখুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।